আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, এই দুইটি দেশের মধ্যে কাদের তেল রিজার্ভেশন ক্যাপাসিটি বেশি। অর্থাৎ বাংলাদেশের ইকোনমি অনুযায়ী এবং ইন্ডিয়ার ইকোনমি অনুযায়ী কোন দেশের ফুয়েল রিজার্ভেশন ক্যাপাসিটি বেশি বা কোন দেশ সবচেয়ে বেশি দিন সার্ভাইভ করতে পারবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলে আসছি ইন্ট্রো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিজয় কাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আমাদের চ্যানেলে বিজনেস রিলেটেড এবং বিভিন্ন ইকোনমিক্যাল ব্যাপার নিয়ে আমরা আলোচনা করে থাকি। সেটা হতে পারে ইকোনমিক ক্রাইসিস, ইকোনমিক ফ্লো, ইকোনমিক ওভারফ্লো বা এই টাইপের জিনিস নিয়ে আমরা আলোচনা করে থাকি আমাদের চ্যানেলে। এছাড়া বিজনেস রিলেটেড যে কোনো বিষয়ে আপনারা জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন, আমরা বলে দেব। তো আজকে যে মেইন টপিক সেটা হচ্ছে যে বাংলাদেশে কতদিনের ক্যাপাসিটি আছে এবং ইন্ডিয়ার কতদিনের ফুয়েল ক্যাপাসিটি আছে। ইন্ডিয়া একটা বড় ইকোনমি এবং বাংলাদেশ সেই তুলনায় কিন্তু ছোট ইকোনমি একটা দেশ। অর্থাৎ বাংলাদেশে যে পরিমাণ ফুয়েল রিজার্ভেশন বা রিজার্ভ করার সক্ষমতা বাংলাদেশের আছে সেটা হচ্ছে নর্মালি 30 থেকে 45 দিনের মতো। অর্থাৎ 1 থেকে 1.5 মাস বাংলাদেশ ভবিষ্যতের জন্য ফুয়েল রিজার্ভ রাখে। অর্থাৎ আজকে লাস্ট আমদানি পর্যন্ত বাংলাদেশ অন্তত আগামী 30 দিন নিশ্চিন্তে সেটা ব্যবহার করতে পারে, সেটা যদি রেগুলার আমদানি ঠিক রাখে। কিন্তু হঠাৎ যদি কালকে দিন আমদানি বন্ধ বন্ধ হয়ে যায় বা 2 দিন পরে বন্ধ হয়ে যান বা উৎপাদন পরিশোধন বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ধারাবাহিকতাটা কমতে থাকবে। অর্থাৎ যদি বাংলাদেশের সবকিছু স্বাভাবিক থাকে সেক্ষেত্রে 30 থেকে 45 দিনের ফুয়েল রিজার্ভেশন সিস্টেম আছে। আর ইন্ডিয়ার তুলনায় ইন্ডিয়া কিন্তু অনেক বড় একটা বিশাল একটা দেশ, তো সেই দেশে অবশ্যই তাদের ফুয়েল রিজার্ভেশন একটু বেশি থাকবে। তো সেইটা বাংলাদেশ থেকে প্রায় ডাবল। অর্থাৎ বাংলাদেশ এই ছোট ইকোনমির তুলনায় ইন্ডিয়ার এত বড় ইকোনমি, তারপরেও তাদের ফুয়েল রিজার্ভেশন ক্যাপাসিটি কিন্তু বাংলাদেশে ডাবল। অর্থাৎ তারা বাংলাদেশ যেখানে 30 থেকে 45 দিন সার্ভাইভ করতে পারবে, ইন্ডিয়া কিন্তু 80 থেকে 90 দিন সেখানে সার্ভাইভ করতে পারবে। আর এইটাই মূলত একটা দেশের সিকিউরিটির একটা ব্যাপার, যে ফিউচার সিকিউরিটি, যে একটা দেশ যখন অন্য দেশের সাথে যুদ্ধ তৈরি হয়, যেমন ইরান আমেরিকার যে যুদ্ধটা, এই যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে তেলের উপর যে একটা ক্রাইসিস বা তেলের উপর যে একটা আঘাত, এটা থাকবেই। সুতরাং এইটা কতদিন কে ক্রাইসিসটা মোকাবিলা করতে পারে সেটারও একটা ব্যাপার। তো বাংলাদেশ এই তুলনায় কিন্তু অর্ধেক। তো এর কারণে বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে। যেমন বর্তমান সময়ে বাংলাদেশ কিন্তু অকটেন এবং পেট্রোলের একটা ক্রাইসিসের মধ্যে পড়ে আছে। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এই ধরনের সমস্যা নেই। কেন নেই? কারণ তাদের ফুয়েল রিজার্ভেশন অনেক বেশি। আর এই কারণে তারা আমাদের থেকে এগিয়ে। এখন বাংলাদেশে কেন এটা নেই বা ফুয়েল রিজার্ভ কেন বাংলাদেশ করতে পারে না? কারণ বাংলাদেশে পুরোটাই আমদানি নির্ভর দেশ। অর্থাৎ এলসি করতে হয় বাংলাদেশের, এটা পুরো এলসি টাকাটাই বাংলাদেশ সরকার দেয়। তো এইটা যে ডলারের একটা ব্যাপার স্যাপার, এটা কিন্তু থাকেই। ডলার সবসময় কিন্তু রিজার্ভে ওই পরিমাণ থাকে না যে অতিরিক্ত তেল বা অতিরিক্ত ফুয়েল আমি আমদানি করে স্টক করে রাখবো। শুধু এইটা করলে হবে, অন্যান্য আমদানিও আপনাকে সচল রাখতে হবে ডলার দিয়ে। তো এই কারণে বাংলাদেশ খুব বেশি পরিমাণ তেল সবসময় আমদানি করতে পারে না। এবং তার থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশের কিন্তু পরিশোধন, অর্থাৎ প্রসেসিং করার যে ব্যাপারটা, এই তেলগুলো কিন্তু অপরিশোধিত তেল হিসেবে দেশে আসে। এরপরে বিভিন্ন প্রসেসিং সেন্টার, সেসব জায়গা থেকে তেলগুলো প্রসেসিং হয়ে এরপরে ডিপোতে দেওয়া হয়। অর্থাৎ এই যে আমাদের পাম্পে আসার পূর্বের যে ধাপটা সেইখানে দেওয়া হয়। কিন্তু এই যে প্রসেসিং হওয়ার পরে যে স্টোরেজ ক্ষমতা বাংলাদেশের কিন্তু এটা খুবই কম, কিন্তু ইন্ডিয়ার সেই দিক দিয়ে অনেক বেশি। তাদের তেল প্রসেস করার সক্ষমতা আমাদের থেকে বেশি এবং তারা তেল প্রসেস করে তারা সেগুলো স্টোরেজ করার সক্ষমতা আমাদের থেকে অনেক বেশি এবং দীর্ঘদিন পর্যন্ত স্টোরেজ করে রাখতে পারে। অর্থাৎ তারা যদি 90 দিন নিশ্চিন্তে ব্যবহার করে, এরপরে যদি আমদানির কোনো ব্যাঘাত না ঘটে, সেক্ষেত্রে তারা অনায়াসে 90 দিন যা তাদের ফুয়েল থাকবে ব্যবহার করতে পারবে। এছাড়া বাংলাদেশে যে কয়টা ফুয়েল প্রসেসিং ইউনিট রয়েছে তার মধ্যে চট্টগ্রাম একটা হাব, সেখানে অপরিশোধিত তেল আসে এবং সেখান থেকে বা বিভিন্ন জায়গায় যারা প্রসেসিং করে, অর্থাৎ ফুয়েল অপরিশোধিত তেল যারা প্রসেস করে তাদের কাছে পাঠানো হয়। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু কয়েকটা জায়গা আছে, বিশাখাপট্টনম আছে, বেঙ্গালুরু আছে, এর মতো আরো কয়েকটা জায়গায় তারা তেল প্রসেস করে। যে কারণে তাদের স্টোরেজ গুলো বিভিন্ন জায়গায় বিভক্ত হওয়ার কারণে তারা বড় পরিমাণে তেল স্টোর করতে পারে, যেটা বাংলাদেশের পক্ষে সম্ভব না। এছাড়া বাংলাদেশের একটা যে ঘনবসতিপূর্ণ একটা এলাকা হওয়ার কারণে ইকোনমিক ছোট কিন্তু চাহিদাটা এখানে বেশি। অর্থাৎ
এই যে মোটরসাইকেল থেকে শুরু করে বাস, ট্রাক, প্রাইভেট কার সব ধরনের যানবাহনের কিন্তু তেল লাগে। এছাড়া বিদ্যুৎ উৎপাদন করতে তেল লাগে। তো এই ধরনের চাহিদা কিন্তু বাংলাদেশে কিন্তু বেশি, কারণ অল্প ঘন বসতিপূর্ণ একটা এলাকা। তো এই কারণে অল্প দিনের জন্য যখন মজুদ রাখে, যখন একটা ক্রাইসিস হওয়ার ভাব হয়, তখন বাংলাদেশে কিন্তু একটা প্যানিক পারচেজ শুরু হয়ে যায়। যেমন যেটা আমরা এই মার্চ মাসে লক্ষ্য করছি। মার্চ মাসে যখন বলা হলো তেলের সংকট আছে বা তেলের সংকট হতে পারে, এই জন্য আমাদের একটু সাবধানে বা অল্প অল্প করে ব্যবহার করতে হবে। এইটা যখনই হইলো, তখন কিন্তু বাংলাদেশের জনগণ কি করলো, সেটা না শুনে যে আমরা অল্প ব্যবহার করার পরিবর্তে প্যানিক পারচেজ শুরু করলো। অর্থাৎ আজকে যার 1 লিটার লাগবে সে 10 লিটার কেনার উদ্যোগ নিচ্ছে, যার 10 লিটার লাগবে সে 100 লিটার কেনার উদ্যোগ নিচ্ছে। তো এই যে নতুন যে প্যানিক পারচেজ হওয়ার কারণে বাংলাদেশে কিন্তু আরো সংকটটা তীব্র হয়ে গেল। অর্থাৎ প্রতিদিন যেখানে একটা পাম্পে 5,000 লিটার বা 6,000 লিটার তেলের প্রয়োজন, সেই সব পাম্প এখন 10,000 লিটার, 15,000 লিটার তেল দিয়েও কিন্তু কুল পাচ্ছে না। তো এই একটা ব্যাপার। তো সেই হিসেবে বলা যায় যে এই যে প্যানিক পারচেজ বা সংকট বা স্টোরেজ ক্যাপাসিটি কম হওয়া, এটা একটা দেশের সংকট থাকতেই পারে। বা আমাদেরকে প্যানিক পারচেজ থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ পরিস্থিতি সে আপনাকে বিবেচনা করতে হবে। যদি আপনি তেল না পান, অন্য কেউ যদি তেল না পায়, দুজনে কিন্তু আপনার সমান। শুধু আপনার কাছে তেল থাকবে সেটা কতদিন করতে পারে? আপনি তো একটা ডিপোর মতো করে তেল সংরক্ষণ করতে পারবেন না। অর্থাৎ এই অবস্থাটা আপনাকে বুঝতে হবে, যে কোনো দেশ যুদ্ধ পরিস্থিতির জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিন, এবং যে কোনো বিজনেস রিলেটেড যে কোনো বিষয়ে আমরা আলাপ করতে পারবো ইনশাআল্লাহ।